This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে আইপ্যাক কাণ্ডে বা কি সুপ্রিম কোর্টে ইডি ভার্সেস মমতার সংঘাত এবার আরো বড়। হাইকোর্টের শুনানি মুলতবি হয়ে যায় বিকল্প আইনি রাস্তার খোঁজে ইডির লিগ্যাল সেল। আজই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় এজেন্সি। শ্রাবন্তী আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে, একবার চলে যাবো শ্রাবন্তীর কাছে। শ্রাবন্তী, তাহলে কি আজই কোনো চূড়ান্ত সিদ্ধান্তের পথে যেতে পারে কেন্দ্রীয় এজেন্সি? দেখো সম্প্রতি দুপুরবেলার পরে এই বিষয়টা স্পষ্ট হবে যে আদতে সুপ্রিম কোর্টে যাচ্ছে কিনা ইডি। যদিও ইডির পক্ষ থেকে আইনজীবীরা যেটুকুনি সূত্র মারফত আমরা জানতে পারছি যে তারা মরিয়া এই মামলার দ্রুত শুনানির জন্য। গতকাল তারা এর জন্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিরও দ্বারস্থ হয়েছিলেন। সেখানে ইমেল মারফত বলা হয় যে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এটি মুলতুবি হয়ে গেছে, যদি অন্য কোনো বেঞ্চ তৈরি করে দেওয়া হয় তাহলে আজই শোনা হবে। যদিও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি স্পষ্ট করে দেন যে যেহেতু এটা একটা জুডিশিয়াল অর্ডার ইতিমধ্যেই হয়ে গেছে, তাই আর কোনো নতুন বেঞ্চ নয়। ফলে আগামী সোমবার পর্যন্ত ছুটি থাকছে, তারপর 14 তারিখের দিনটাও না বদলানোর ফলে বেশ খানিকটা দেরি হয়ে যাবে, এটা আশঙ্কা করছেন ইডির আইনজীবীরা। আর তার জন্যই আর কোনো দিন নষ্ট নয়, শীর্ষ আদালতের দ্বারস্থ হতে চলেছেন ইডি কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, যেহেতু ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিজেই জানিয়ে দিয়েছেন যে নতুন কোনো বেঞ্চ নয়, প্রথমে সিঙ্গেল বেঞ্চেই শুনানি হতে হবে, তাই যদি সুপ্রিম কোর্টের শীর্ষ আদালত কোনোভাবে রাজি হয় তাহলে সরাসরি তারা শীর্ষ আদালতে দেখতে পারেন এই মামলাটি করে, এবং সেক্ষেত্রে সময় নষ্ট হবে না, এমনটাই আর্জি তাদের। আজকের বিষয়টি দুপুরবেলার পরে আরও স্পষ্ট হয়ে যাবে যে ঠিক আজই মামলাটি জন্য ইডির পক্ষ থেকে দ্বারস্থ করা হচ্ছে কিনা। শ্রাবন্তী, আমাদেরও নজর থাকবে এদিকে। আপাতত তোমাকে ধন্যবাদ। এদিকে হাইকোর্টের সংঘাত মামলার শুনানিতে পরিকল্পিত বিশৃঙ্খলা কেন, এই প্রশ্ন উঠছে কারণ শুভেন্দু অধিকারীর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তৃণমূলের লিগ্যাল সেলের হোয়াটসঅ্যাপ চ্যাটে স্ক্রিনশটে লেখা কোর্ট নম্বর 5 এ সবাই চলে আসুন। আদালত চত্বরে তুমুল হট্টগোলে এজলাস ছেড়ে বেরিয়ে যান বিচারপতি শুভ্রা ঘোষ। পিছিয়ে যায় মামলা। বিচার ব্যবস্থার উপর, সংবিধানের উপর হামলা। মুখ্যমন্ত্রী ডিজি সকলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত, এমন তোপ বিরোধী দলনেতার। लीगल सेल ने सब किया, ये सीधा सीधा जुडिशियरी के ऊपर, कॉन्स्टिट्यूशन के ऊपर हमला है। ईडी की ओर से जो कोर्ट में आज पिटीशन किया वो बहुत सही पिटीशन है, सबका सीसीटीवी और वीडियो फुटेज में आया है। इसके ऊपर सख्त कार्रवाई होना चाहिए और एनफोर्समेंट डायरेक्टरेट एक कानूनी संस्था है, उनकी काम पर जो इंटरफेरेंस किया, इसका कानून ममता बनर्जी, राजीव कुमार और जो कल इंटरफेयर किया उनके खिलाफ भी कार्रवाई होना चाहिए। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে, আমি আরো একবার শ্রাবন্তীর কাছে চলে যাব। শ্রাবন্তী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, তিনি বলছেন যে এটা বিচার ব্যবস্থার উপর, সংবিধানের উপর হামলা। মুখ্যমন্ত্রী ডিজি সকলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। দেখো, ইডির পক্ষ থেকে যে মামলা দায়ের করা হয়েছে সেখানে বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। এক হচ্ছে সিবিআই তদন্তের দাবি, অর্থাৎ একটা ইডির মতো সংস্থা তারা পুলিশে আস্থা রাখতে পারছে না। কেন রাখতে পারছে না? তার কারণ যে সময় তল্লাশি হয়েছিল স্বয়ং মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন, তিনি পুলিশ মন্ত্রী। অন্যদিকে রাজীব কুমারের মতো পুলিশি আধিকারিক, তাদেরকে দেখা যায় যে গাড়িতে করে ফাইলগুলি চলে যাচ্ছিল সেটির পাহারারত অবস্থাতেও পুলিশ ছিল। ফলে কিভাবে পুলিশের তদন্ত করবে এই প্রশ্ন তারা তুলেছেন। 2 সিসিটিভি ফুটেজ সংরক্ষণের কথা বলা হয়েছে, যেখানে আপাদমস্তক এই ঘটনা প্রবাহ উঠে আসছে কারা কারা সেখানে উপস্থিত ছিলেন।
তাদের প্রশ্ন ইডি আধিকারিকদের যে যেখানে তারা তল্লাশি চালাচ্ছিলেন সেখানে যদি এই ঘটনা ঘটে এবং ফাইল নিতে দেখা যায় তাহলে কিভাবে তারা তল্লাশি করবেন। এই বিষয়টি সামনে নিয়ে আসা হয়েছে। এই গোটা মামলাতে বারবার ইডির পক্ষ থেকে এই প্রসঙ্গটি তুলে ধরা হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারা জানাচ্ছে যে তাদের মামলার পিটিশনে যে এসআইআর এর যেহেতু তারা বিরোধিতা করেছেন তার জন্য এটা একটা ইন্টেনশনালি উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই ধরনের একটা হামলা তৃণমূল কংগ্রেসের উপরে বলা যেতে পারে, তাদের উপরে এই তল্লাশি তাদের অফিসে করা হচ্ছে। বিষয় যাই হোক, এই দুপক্ষের শুনানি হবে এবং দুপক্ষের শুনানিতে হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক তারা প্রাথমিকভাবে দিশা দেখাবেন ঘটনাটা কী হয়েছিল সে সম্পর্কে রিপোর্ট চাইতে পারেন তারা। একই সঙ্গে তদন্ত সত্যি কি কেউ করবেন, তদন্ত কি সত্যি সিবিআই এর কেন্দ্রীয় সংস্থার হাতে চলে যাবে, এ বিষয়েও নির্দিষ্টভাবে উল্লেখ থাকতে পারে তাদের রায়তে। আর শ্রাবন্তী তুমি সঙ্গে থাকো। এদিকে বড় মামলায় সব আইনজীবীদের ডেকে পাঠানোর রেয়াজ আছে, সেভাবেই ডাকা হয়েছিল TV9 বাংলায় দাবি তৃণমূলের লিগ্যাল সেলের কনভেনারে। শোনাই আপনাদের। আমরা তো দেখেছি, আমি যেটা করেছি যে আমাদের ম্যাটারটা আছে, কল্যাণদা অ্যাপিয়ার করে অভিষেক বন্যুর সঙ্গে আসবে, আমরা যেমন অ্যাপিয়ার করি তেমন অ্যাপিয়ার করি আমরা। কিন্তু এখানে তো কারোর সঙ্গে কাউকে, আমি আমার গ্রুপে লিখেছি তো এটা, কিন্তু সবসময় তো করি, আজ তো নয়, আজ বরাবরই 19 সাল থেকে তো করে আসছি এটা আমরা, যে আমাদের ইনফর্ম করি আমাদের গ্রুপকে যে আপনারা আসুন, ম্যাটারটা হবে এখানে। ওই যারা সিনিয়র তারা ঢোকে, যারা জুনিয়র তারা ঢুকতে পারে না, তারা বাইরে থাকে, তারা আমরা কি শুনি ব্যাপারটা আমরা। এটা যারা করছে তারা উদ্দেশ্য প্রণীত হয়ে করছে, এটা আমি আমার গ্রুপে দিয়েছি, কোন গ্রুপে তো দিইনি এটা আমরা। উদ্দেশ্য প্রণীত হবে বিজেপি এবং সিপিএম, আমাদের অভ্যন্তরীণ ব্যাপারকে নিয়ে এইভাবে করার তো কোনো মানে হয় না। এটা মেলান ছাড়া কি এটা উদ্দেশ্য প্রণীত হবে। আমি আবার তো কালকে দেবো, আমি আমার যেদিন ম্যাটার থাকবে, এটা আমাদের সিস্টেম, এটা আমাদের যে আমাদের লয়ারদের ইনফর্ম করে যে ম্যাটারটা ওখানে আছে, যাদের সম্ভব তারা আসবে, আর যাদের নিজেদের ম্যাটার আছে তারা নিজেদের ম্যাটার করবে। আর আপনাদের জানিয়ে রাখে এই আইপ্যাক কাণ্ড এবার সুপ্রিম কোর্টে কি ইডি, কারণ ইডি ভার্সেস মমতা সংঘাত এবার আরো বড় হতে চলেছে। আর এই নিয়ে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি। হাইকোর্টের শুনানি মন্তব্য হয়ে যায় এবং বিকল্প আইনি রাস্তার খোঁজে ইডির লিগ্যাল সেল, এবং আজ দুপুরের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় এজেন্সি। সেলের প্রতি, আইটি সেলের প্রতি তার তো রাগ আগাগোড়াই। দেখুন, শুভেন্দুবাবু কখন কি বলেন নিজেও জানেন না। একদিকে ইডি তার স্টেটমেন্টে লিখেছেন যে আমরা কোনো ডকুমেন্ট সিজ করতে পারিনি, অথচ কালকে শুভেন্দুবাবু যে প্রেস কনফারেন্স করেছেন আপনারাও দেখিয়েছেন সেটা, সেখানে উনি স্পষ্ট করে বলেছেন মমতা ব্যানার্জি কিছুই নিয়ে যেতে পারেননি, সবই কপি রয়ে গেছে। তো একদিকে তিনি বলছেন সব কপি রয়ে গেছে, একদিকে কেন্দ্রীয় সরকারের এজেন্সি ওপেন লিখিত কোর্টে বলছে আমরা কোনো কিছু আনতে পারিনি। তাহলে কোনটা সত্যি? তাহলে কি সত্যি ইডি ডকুমেন্ট চুরি করে শুভেন্দুকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, তাই শুভেন্দু অধিকারী জানেন যে ডকুমেন্ট পাওয়া গেছে, অথচ অফিসিয়ালি ইডি বলছে কিছু পাওয়া যায়নি? তাহলে তো আমাদের অভিযোগই সত্যি। আর এই জিনিসগুলো যদি এটাই উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই শুনানি পিছনে তার গায়ে জ্বালা ধরবে। কোর্টে প্রচুর ভিড় হয়ে গেছিল, তো জজ সাহেব লয়ারদের রিকোয়েস্ট করেছিল যাতে বাইরে চলে যায়। অনেক লয়ারকে শুধু বলেছিল যারা অ্যাসিস্ট করছে তাদেরকে বেরোতে বললো। আমাকে ফার্স্টেই বললো যে ইউ প্লিজ টেক ইউর সিট ফার্স্ট, মানে আই এম নট কামিং উইদিন দ্যাট। হ্যাঁ, তো জজ সাহেব যথেষ্ট চেষ্টা করেছিল, একটু হই হচ্ছিল, তা সেই জন্য জজ সাহেব আজ শুনলেন না, বললেন না আমি এইভাবে মামলা শুনি না। এই 14 তারিখে গেছে। এরপর চিফ জাস্টিস কি করবেন ইডির ব্যাপারে আমি কি করে বলবো? আই ডোন্ট হ্যাভ এনি কমেন্টস। কোর্টের বিষয়, কোর্টের ভেতরের বিষয়, এ নিয়ে দলের কোনো মন্তব্য নেই। এই মুহূর্ত পর্যন্ত আমরা কোনো বক্তব্য রাখছি না। তৃণমূলের যারা আইনজীবী তারা ছিলেন, এবার উল্টো দিকে যে আইনজীবীরা ছিলেন তারাও ছিলেন, সেখানে তাদের মধ্যে যদি কোনো বিষয়ে কোনো মতপার্থক্য হয়ে গিয়ে কিছু হয়ে থাকে, সেটা কোর্টের ভেতরের ব্যাপার, সেটার সঙ্গে রাজনীতিটা জড়াচ্ছেন কেন? মমতা ব্যানার্জি আপনি যেটা করলেন সারা ভারতবর্ষ সারা পৃথিবী দেখল। এর থেকে লজ্জার যে কেউ তার নিজের চুরি ঢাকতে এই ধরনের অ্যাকশন, অবশ্যই এর আগেও আপনি করেছেন, রাজীব কুমার, ফিরাদ হাকিম, যারা দুর্নীতি করে আপনার দলের লোকেরা, তাদের পাশে আপনি দাঁড়িয়েছেন। আর রাজীব কুমার আইপ্যাক তো আপনার খুবই কাছের। ওই নীল ডায়েরি, লাল ডায়েরি আর এই সবুজ ফাইল, তার মধ্যে কি আছে সেটা তো ইডির দেখার দায়িত্ব।
এবং এটা ইডির বিষয়, ইডি এবার সেটা কিভাবে দেখছেন, আদালতে তারা গেছেন, কেস উঠতে দেওয়া হয়নি। মানে এত অ্যানার্কির দিকে এই রাজ্য যাচ্ছে যে আমরা অবাক হয়ে যাই, আর আমাদের লজ্জায় মানে মুখ ঢাকার জায়গা থাকে না। আদালতের পরিবেশ শুনানির উপযোগী ছিল না, তাই বাধ্য হয়ে আদালত মুলতবি করা হয়, জানান বিচারপতি শুভ্রা ঘোষ। এজলাসে আইনজীবী থেকে শুরু করে উপস্থিত অন্যরা গোলযোগ তৈরি করেছিলেন। বারবার অনুরোধ করা হয়, কিন্তু আদালতের মর্যাদা এবং শিষ্টাচার রক্ষা করা হয়নি। সেই অনুরোধ কারোর কানে পৌঁছয়নি বলে জানান বিচারপতি শুভ্রা ঘোষ। এদিকে তল্লাশি সংঘাতের মধ্যে আইপ্যাক কাণ্ডে জিজ্ঞাসাবাদ শুরু কলকাতা পুলিশের। প্রতীক জৈনের বাড়ি পরিচারিকা, নিরাপত্তা রক্ষীদের জিজ্ঞাসাবাদ। ইডি অফিসারদের সঙ্গে কি কথা হয় পরিচারিকার, কাকে ডেকে দিতে বলেছিলেন ইডি অফিসাররা, জানতে চায় শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। খবর সূত্র মারফত আরো ডিটেলসে আমরা জানবো। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, আর কি জানা যাচ্ছে, কাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো, কি কথোপকথন হয়েছে কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে, কি ডিটেলস নেওয়া হলো শেক্সপিয়ার সরণি থানার পুলিশের তরফে? প্রথমেই তোমাকে যে বিষয়টা বলবো যে গত পরশু অর্থাৎ বৃহস্পতিবার সকালে যে একযোগে ইডির তল্লাশি অভিযান তা ছিল শেক্সপিয়ার সরণি থানা এলাকার 7 নম্বর লর্ডন স্ট্রিট অর্থাৎ আইপ্যাকের অন্যতম কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেক ইসিপিএস এর অন্তর্গত যে অফিস সেই জায়গাতে। এবং এই তল্লাশি অভিযানের পরবর্তীতে 3টি অভিযোগ দায়ের হয়। তার মধ্যে শেক্সপিয়ার সরণি থানা এলাকাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে অভিযোগ দায়ের হয়েছিল সেই একটি অভিযোগের ভিত্তিতে এফআইআর, এবং পুলিশের তরফ থেকে যে সুমোটো অভিযোগ দায়ের করা হয় তার উপরে ভিত্তি করে এফআইআর। এবং এই দুটি এফআইআরের উপরে ভিত্তি করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। এবং সেই তদন্তে নেমে ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে গত বৃহস্পতিবার সকালে যখন ইডির তদন্ত আধিকারিকরা তারা 7 নম্বর লর্ডন স্ট্রিট অর্থাৎ প্রতীক জৈনের বাড়িতে এসে পৌঁছেছিলেন, সেই সময় কি পরিস্থিতি তৈরি হয়েছিল, এমনকি পুলিশের যারা আধিকারিকরা পৌঁছেছিলেন খবর পাওয়ার পর তাদেরকে বাধা দেওয়া হয়, তাদেরকে ধাক্কাধাক্কি করা হয়, এমন অভিযোগও কিন্তু সামনে তুলে ধরা হচ্ছে। আর সেই পরিস্থিতি স্পষ্টভাবে বোঝার জন্য বা জানার জন্য বা তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই যে কমপ্লেক্স বা আবাসন সেখানকার যে সমস্ত সিসি ক্যামেরা রয়েছে সেই ফুটেজ, বেশ কিছু ফুটেজ ইতিমধ্যেই তদন্তকারীরা সংগ্রহ করেছেন, এমনটা যেমন আমরা জানতে পারছি। তার পাশাপাশি প্রতীক জৈনের বাড়ির যে নিরাপত্তারক্ষী এবং তার পাশাপাশি পরিচারিকা রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু কথা বলে প্রাথমিক যে বক্তব্য বা বয়ান সেটাও কিন্তু সংগ্রহ করেছেন তদন্তকারী আধিকারিকরা। কারণ ইডির যারা তদন্তকারী আধিকারিকরা পৌঁছেছিলেন, পৌঁছানোর পর প্রথম বাড়ির পরিচারিকার সঙ্গে তাদের কথা হয় এবং দরজা খোলার জন্য তাদেরকে বলেন এবং কার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কি বলেছিলেন, কোথা থেকে এসেছিলেন, এই সমস্ত বিষয় অর্থাৎ পরিচারিকার সঙ্গে ইডি অফিসিয়ালদের যে প্রথম কথোপকথন বা কনভারসেশন সেটা কি হয়েছিল, কখন তারা এসেছিলেন, সেই সমস্ত বিষয় একদিকে যেমন এই পরিচারিকার সঙ্গে কথা বলে শেক্সপিয়ার সরণি থানা এলাকার থানার যারা আধিকারিকরা রয়েছেন তারা জানার চেষ্টা করেছেন বা তার বয়ান নিয়েছেন। অন্যদিকে যে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন এই আবাসনের সেখানে যারা কর্তব্যরত অবস্থায় ছিলেন তাদের সঙ্গেও কিন্তু কথা বলেছেন শেক্সপিয়ার সরণি থানার যারা আধিকারিকরা রয়েছেন তাদেরও বয়ান নেওয়া হয়েছে। অর্থাৎ এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে সেদিন সকালে ঠিক সুপ্রিয়, আপাতত তোমাকে ধন্যবাদ। এজেন্সির বিরুদ্ধে তোপ অসিত মজুমদারে, যারা প্রার্থী হবেন বা যাদের প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের বাড়িতেও ইডি রেডের চক্রান্ত ছিল। ফাইল দলের গোপন কর্মসূচি তা চুরি করতে এসেছিল। ভোট এগোলে ইডি সিবিআই চাপ বাড়বে, এমনই তোপ চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারে। ফাইল একটা দলের গোপন কর্মসূচি, একটা দল তার স্ট্র্যাটেজি নির্বাচনী তৈরি করছে। সেই ফাইল যদি কেউ রাতের অন্ধকারে চুরি করতে আসে তার কাছ থেকে তো ছেড়তাই হবেই। এদের ধান্দা কি ছিল, যারা প্রার্থী হবে তাদের ইডি দিয়ে আবার রেড করবে, যে প্রার্থীগুলো দাঁড়াবে বা দাঁড়াবার সম্ভাবনা আছে তাদের বাড়ি একটা করে ইডি রেড করিয়ে দেবে, মানুষকে বলবে এই তো ইডি রেড হচ্ছে। সেই আশা পূর্ণ হয়নি, মমতা ব্যানার্জি জল ঢেলে দিয়েছে, যার জন্য ওদের বিষোদ্গার হচ্ছে। এও বলছে প্রার্থী, ও বলছে প্রার্থী লিস্ট। আমি বলছি যে প্রার্থীর লিস্ট একটা বেসরকারি কোম্পানির হাতে কেন? তাহলে শুভেন্দু বাবু যে চিরকাল বলতেন তৃণমূল একটা কোম্পানি, আজকে তো সেটা প্রমাণ হচ্ছে।
এইসব অসিত মজুমদার এরা কি বললো না বললো, এইসব কথার কোনো উত্তর হয় না। বাংলায় কোনো কিছুই সিস্টেমে নেই, কেউ সুরক্ষিত নন, চোর লুঠের রাতে সরকার হয়ে গিয়েছে। তৃণমূলকে তোপ দিলীপ ঘোষের, কোর্টে শুনানি করতে দেয়া হচ্ছে না। বাংলাদেশের মতো পরিস্থিতি এ রাজ্যেও হচ্ছে। তৃণমূল সরকারের বিদায় হবে দাবি বিজেপি নেতা দিলীপ ঘোষের। কোনো কিছুই আজকে সিস্টেমে নাই, আর কেউ সুরক্ষিত নয়। যদি ইডির রেড হচ্ছে, মুখ্যমন্ত্রী চলে যান সেখানে, ফাইল ছিনিয়ে নিয়ে আসেন, তার সঙ্গে চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে পুলিশ কমিশনার থেকে আরম্ভ করে সবাই চলে গেছে, পুরো সরকার চলে গেছে। তো পুরো সরকারটাই এখন লুটেরাদের সরকার, চোরেদের সরকার হয়ে গেছে, আর ডাকাতদের হয়ে গেছে। নাহলে আদালতে পর্যন্ত হামলা এর আগেও দেখেছি, শুনানি করতে দেওয়া হয়নি, চিৎকার চেঁচামেচি করে বিচারককে ঘেরাও করা হয়েছে। তো ভারতবর্ষের কোথাও এই দৃশ্য দেখি না আমরা। এই যে গন্ডগোল, এই যে লুটপাট বাংলাদেশে যা চলছে, ওখানে বাড়িঘর লুট, আগুন লাগিয়ে দিচ্ছেন সরকারি সম্পত্তিতে, এখানেও ধীরে ধীরে সেই পরিস্থিতি হবেই। আর যেটা যত বাড়বে তত তাড়াতাড়ি বিদায় হবে। যখন শুভেন্দু অধিকারী অমিত শাহর পা ধরে বললেন আমাকে ইডি সিবিআই থেকে বাঁচান, আর পাশ থেকে কৈলাস বিজয় বর্গিয়া বললেন হো জায়গা কোই বাত নেই হাম লোগ হ্যায় না, তখন তো দিলীপ বাবু আমার পাশে বসে বললেন দলটার 12টা বেজে গেল, অর্থাৎ বাংলা বিজেপি। সেটা কি ভুলে গেছেন? আর সেই শুভেন্দুর সঙ্গে গায়ে গা মিশিয়ে যে নারদা সারদার লোক, তার সঙ্গে গা মিশিয়ে আজকে রাজনীতি করছেন দিলীপ বাবু, আর বড় বড় মানে বুকুনি দিচ্ছেন, বড় বড় কথা বলছেন।